বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির ঊনবিংশ পর্ব। কালের খাতার কয়েকখানা পাতা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে, গড়িয়ে যায় অনেকগুলো দিন। অনভ্যস্ত জীবন প্রায় ধাতস্থ হয়ে এসেছে নবকুমারের। গতিতে বেশ খানিকটা ক্ষিপ্রতার সঞ্চার হয়েছে। বাড়িতে অফিসের গল্প করতে শিখেছে। অফিস যাওয়ার সময় কৌটো ভর্তি পান আর পানের দোক্তা নিতে শিখেছে। ইতিমধ্যে ছেলেরা স্কুলে কয়েকবার ক্লাস বদলেছে, আর সত্যবতীরা একবার বাসা বদলেছে। বাসা বদলাবার অবশ্য অতি সূক্ষ্ম গোপন একটি ইতিহাস আছে। সেই ইতিহাস শুধু সত্যবতীর আর ভবতোষ মাস্টারের মধ্যেই নিবদ্ধ। বেশ চলছিল সংসার। তাড়াহুড়ো করে স্বামীর আর স্বামীর বন্ধুর অফিসের ভাত রাঁধছিল সত্য। পান সাজছিল 2 কৌটো করে। তারা বেরোতে না বেরোতে ছেলেদের নাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছিল। দুগ্গা দুগ্গা উচ্চারণ করে ছেলেদের স্কুলে পাঠাচ্ছিল। তারপর সারাদিনের অবসরে সংসারের বাকি কাজগুলো সেরে মন দিয়ে শিখছিল লেখাপড়া। বাংলা ইংরেজি 2। বইয়ের যোগানদার ভবতোষ, পাঠ শিক্ষকও ভবতোষ। নিয়মিত নয়, মাঝে মাঝে দুরূহ জায়গাগুলো বুঝে নিত সত্য। ঘরের মধ্যে উঁচু চৌকিতে বসতেন মাস্টার। চৌকির সামনে মাটিতে সত্যর 2 ছেলে বসত মাদুরে নিজেদের বই খাতা নিয়ে, আর সত্য মাদুর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মেঝে বসত মাথায় কাপড় টেনে। কিন্তু কথা চিরদিনই স্পষ্ট সত্যর, তাই দূরত্ব সত্ত্বেও তার প্রশ্ন বুঝতে অসুবিধে হতো না ভবতোষের। এই পড়াশোনার মাঝখানে হঠাৎ একদিন সত্য বলে বসল, আমাদের জন্যে অনেক তো করলেন আপনি, আর একটু কষ্ট করতে হবে। ভবতোষ বিচলিত হয়ে বললেন, কষ্ট কিসের? কষ্ট মানে? কষ্ট তো বটেই, এ যাবৎ অনেক কষ্ট করলেন। সে যা হোক, আপনি পিতৃতুল্য, আমি আপনার মেয়ের মতো, তাই কিন্তু আমি হচ্ছি না। সত্যর বড় ছেলে লক্ষ্য করল হঠাৎ যেন মাস্টারমশাইয়ের মুখটা কেমন বদলে গেল। কী রকম যেন ভয় পাওয়া মুখ হয়ে গেল। সত্যর অবশ্য মাথায় ঘোমটা, মুখ নিচু। ভবতোষ অস্ফুটে কি যেন বললেন। সত্য পরিষ্কার গলায় উত্তর দিল, হ্যাঁ, সেই কথাই বলছি, কিন্তু আমি হচ্ছি না। আপনি কায়েত ঠাকুরপোর জন্যে অন্য একটা ব্যবস্থা করে দিন। এখানে তো শুনেছি মেস ঘর না কি যেন আছে, মাথাপিছু খাই খরচা দিয়ে বেটা ছেলেরা একজোট হয়ে থেকে আপিস কাছারি করে। কায়েত ঠাকুরপো অর্থে নিতাই। সামনে শুধু ঠাকুরপো বললেও আড়ালে তার সম্পর্কে অপরকে বোঝাতে কায়েত ঠাকুরপো বলেই উল্লেখ করে সত্যবতী। কিন্তু সেটা কেবলমাত্র বোঝাতেই। নবকুমারের সঙ্গে তো ঠিক ভাইয়ের মতোই ছিল সে বাড়িতে। আর নেহাত ভাতের ছোঁয়াটা বাদে অত বামুন কায়েতের ভেদাভেদও ছিল না সত্যর কাছে। খুব সৌহার্দ্যই তো ছিল। হঠাৎ কি হলো? ভবতোষ তাই অন্যমনস্কভাবে বললেন, সে তো আছে। হ্যাঁ, সেই কথাই বলছি, ওনার থাকার জন্যে ব্যবস্থা একটা আপনাকে নিজস্বই করতে হবে। তা না হয় দিলাম, কিন্তু হঠাৎ মানে সে কিছু বলেছে? এখানে থাকবে না বলে? না, তিনি কিছু বলেননি, আমিই বলছি, আর এটা আপনাকে করতেই হবে। ভবতোষ মুহূর্ত কয়েক চুপ করে থেকে আসতে বলেন, তুমি যখন বলছো বৌমা, তাহলে অবশ্যই ন্যায্য কোনো কারণ আছে। তবু মানে বুঝতে পারছি না বলে কেমন যেন চিন্তায় পড়ছি। এবার আর উত্তর এলো না সত্যর দিক থেকে। ভবতোষ উঠে দাঁড়ালেন। তারপর বললেন, নবকুমারেরও এই মত তো? সত্য বলল, ঘর সংসারের সুবিধে অসুবিধেই বেটা ছেলের মতামত চলে না।
ব্যবস্থা হয়ে গেলে বললেই হবে। ভবতোষ বুঝলেন কোনো একটা গোলমেলে ব্যাপার ঘটেছে, কিন্তু নিতাই ছেলেটা তো হলো কি? আচ্ছা, হঠাৎ বলা কোয়া নেই, নিতাইকে তিনি বলবেন কি করে? ও হে, তোমার জন্য মেসের ঘর জোগাড় করেছি, কাল থেকে থাকোগে যাও সেখানে। সে কথা বলেও ফেললেন। নিতাইকে আগে একটু না জানালে। হ্যাঁ, সে একটা চিন্তা বটে, কিন্তু কি আর হবে, বলতেই যখন হবে, সে ব্যবস্থা আমিই করব। ভবতোষ অগত্যাই বিদায় নিলেন। বড় ছেলে বলল, কাকাবাবু কেন এখানে থাকবেন না মা? সত্য গম্ভীরভাবে বলল, ছেলে মানুষ সব কথায় থাকতে নেই খোকা, যখন যা হবে দেখতেই পাবে। কেন, কি বৃত্তান্ত, অত ভাবতে বসো না। তা তারা শুধু দেখতেই পেল। দেখল বাবা কোথায় যেন পালিয়ে থাকল, মা চুপচাপ দরজা ধরে দাঁড়িয়ে রইল, আর নিতাই কাকা নিজের তোরঙ্গ আর বিছানা নিয়ে আস্তে আস্তে একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। পরিস্থিতিটা এমন থমথমে যে একটিও প্রশ্ন করতে সাহস হলো না তাদের। তার সাহস প্রথমটায় নবকুমারেরও হয়নি, তাই সে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছিল। অনেক রাত্রে বাড়ি ফিরে প্রায় চোরের মতো চুপি চুপি তাকিয়ে দেখল নিতাইয়ের ঘরটার দিকে। দেখল দরজায় শেকল তোলা। বুকটা ধক করে উঠল। মনে হলো তার অন্তর নামক জায়গাটাতেও যেন অমনি একটা শেকল তোলা দরজা দাঁড়িয়ে রয়েছে মুখ গম্ভীর করে। সে দরজা আর বুঝি কোনো দিন খুলবে না। সেই বন্ধ ঘরের মধ্যে রয়ে গেল নবকুমারের অনেকখানিটা সুখ, অনেকখানিটা আনন্দ। ঈশ্বর জানেন সত্যর হঠাৎ কেন এই খেয়াল। নিতাইয়ের কোনো ব্যবহারে যে সে রাগ করেছে তাও তো মনে হচ্ছে না। নিজের চোখে কাল দেখেছে নবকুমার রান্নাঘরে নিতাইয়ের ভাত বাড়তে বসে টপ টপ করে চোখের জল পড়ছে সত্যর। আর এও লক্ষ্য করেছে নিতাই যা যা খেতে ভালোবাসে সেই সবই আজ কদিন ধরে রাঁধছে সে। তবে হিসেবটা মিলছে কোনখানে? তবে কি খরচপত্রের কথা নিয়ে মাথা ঘামাচ্ছে সত্য? কিন্তু তাতেই বা প্রশ্নের উত্তর কোথা? নিতাই তো সংসারের খরচের ভাগ না দিয়ে ছাড়ে না। গোলক ধাঁধার মধ্যে কাটাতে হয়েছে নবকুমারকে। সত্যকে প্রশ্ন করে সদুত্তর জোটেনি। সে বলেছে, এ তো ভালো ব্যবস্থাই হচ্ছে, দুবেলা বাড়া ভাতটা পেলে ঠাকুরপোড়ার বউ এনে বাসা করার চেষ্টা থাকবে না। নবকুমার ঝেঁজে উঠে বলেছিল, ওর পরিবারের কথা ও বুঝবে, সে চেষ্টা যে করতেই হবে তার কোনো মানে আছে? গা শুদ্ধ বউ কি তোমার মতন বাসায় আসার জন্য পা তুলে বসে আছে? সত্য অবশ্য এই কথায় মর্মাহত হয়ে নিথর হয়ে যায়নি, প্রথম প্রথম যেমন হতো। কারণ যে কোনো বিষয়ে সামান্যতম অসুবিধে বা অপছন্দ হলেই সত্যর বাসায় আসার বাসনা নিয়ে খোঁটা দেওয়ার অভ্যেস নবকুমারের গোড়া থেকেই। বহুবিধ স্বাচ্ছন্দ্য সুখের আস্বাদ পেলেও এবং বহুবার মনে মনে সত্যকে তারিফ করলেও ওটা যেন ওর একটা মুদ্রাদোষের মতোই। প্রথম প্রথম সত্য অভিমানে পাথর হয়ে যেত, আর সেই পাথর মূর্তি অসহ্য হওয়ায় শেষ অবধি নবকুমারকেই মিটমাট করতে হতো। বলতে হতো, ঘাট হয়েছে বাবা, শতেকবার ঘাট হয়েছে। এই নাক মলছি, কান মলছি, আর যদি ও কথা মুখে আনি, ঠাট্টার কথা বুঝতে পারো না, এই এক আশ্চর্যি। তার ঠাট্টা বলেই বুঝিয়ে বুঝিয়ে ক্রমশ জিনিসটাকে গা সহা করে এনেছিল নবকুমার। এখন এমন হয়েছে যে ওই খোঁটাটাকে আর গ্রাহ্যের মধ্যেই আনে না সত্য। সেদিনও তাই আনেনি, শুধু ভ্রুকুটি করে বলেছিল, পা তুলে আছে কি নেই সেটা তো যতক্ষণ না অন্তর্যামী হচ্ছে টের পাবে না। তবে মানুষের সংসারেও ন্যায্য হিসেব একটা আছে, বিয়েটা করে লোকে ঘরকন্না করবার জন্যেই। আরও খানিক বাক্য ব্যয় করেছিল নবকুমার অনেকটা একতরফা।
তবু তার মনে আশা ছিল শেষ পর্যন্ত নিতাইয়ের যাওয়ার কথাটা হাওয়ায় ভাসবে, কিন্তু দেখল ক্রমশই সেটা পাকতে থাকল। কেউই কিছু বলে না, তবু যেন কোথায় কি হতে থাকে। খেতে বসে দু বন্ধুতে কথাও হয় না তা নয়, কিন্তু সে যেন কেমন শুকনো শুকনো, আঠা ছাড়া। অথচ নিতাইকে স্পষ্টাস্পষ্টি জিজ্ঞেস করতেও সাহসে কুলোয় না, সত্যকেও না। কিন্তু আজ এই দুঃখের আবেগে ওর সাহস জেগে উঠল। ওখান থেকে তাড়াতাড়ি সরে এসে তীব্র স্বরে বলে ফেলল, বিনিদোষে নিরপরাধ মানুষটাকে বাড়ি থেকে বিদায় করে দিতে মনটা একবার কাঁদলও না? ধন্যী মেয়ে মানুষ বটে। সত্য তখন প্রদীপের সামনে হেঁট মুন্ডে বসে একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিল। স্বামীর এই মন্তব্যে একবার মাত্র মাথাটা তুলল, তারপর নীরবেই আবার মাথা নিচু করল। নবকুমারের তখন ভিতরে আলোড়ন চলছে, তাই সবই খারাপ লাগছে। অতএব ওই বইয়ের পাতা উল্টানোটাও গা জ্বলে গেল তার। বলল, মা যা বলে ঠিকই বলে, মেয়ে ছেলের অর্ধেক বিদ্যে সর্বনাশের মূল। সত্য চট করে বইটা মুড়ে ফেলে উঠে দাঁড়িয়ে বলল, মাতৃবাক্য অবশ্যই বেদবাক্য, অতএব আমিই বসে বসে তোমার সর্বনাশ সাধন করছি। তা তো আর চারা নেই। বিদ্যেটা তো আর ঘটিবাটি নয় যে অসুবিধে ঘটাচ্ছে বলে সরিয়ে রাখবো। কিন্তু বিনা দোষ কিনা আর মনটা কাঁদছে কিনা সে সংবাদ তুমি সঠিক পেয়েছো? মন? পাষাণেও বরং প্রাণ আছে, তোমার মধ্যে নেই। বন্ধুকে যে নবকুমার কতখানি ভালোবাসে সে কথা সত্যর অজানা নয়, তাই এত বড় দোষারোপেও বিচলিত হয় না সে। বোঝে রাগে দুঃখে বলে ফেলেছে, আর সেটাই তো স্বভাব নবকুমারের। রাগের মাথায় কড়া কথা বলে বসে, আর রাগ ভাঙলে খোসামোদ করতে বসে। তাই সত্য অবিচলিতভাবে বলে, তা পাষাণী যখন, তখন মন কাঁদার কথা উঠছে কেন? তবে বিনা দোষ এ কথা ভাববার হেতু? যে মানুষ গুরুর নামে কলঙ্ক দিতে পারে তাকে আমি অন্তত নিরপরাধী বলতে পারবো না। গুরুর নামে? নবকুমার স্তম্ভিতভাবে বলে, তার মানে? মানে তোমায় বোঝাতে পারবো না। মেয়ে মানুষের বাড়া পেট আলগা মানুষ তুমি, এখুনি জগৎ সংসার সকল বার্তা জেনে ফেলবে। তবে এই বিশ্বাসটুকু রেখো আমার ওপর, অন্যায় কাজ আমাকে দিয়ে হবে না, অবিবেচনার কাজও না। না, এর বেশি নবকুমার জানতে পারেনি, পারবার কথাও নয়। বুদ্ধি দিয়ে বুঝে ফেলবে এত ক্ষমতা তার নেই। আর সত্য তো হাত জোর করে বলেছে, আমায় আর কিছু জিজ্ঞেস করো না, আমি সে কথা মুখে আনতে পারবো না। না, সত্যিই পারবে না। মুখে আনবার কথা নয়, তবু নিতাই একদিন মুখে এনেছিল। ভবতোষ মাস্টার সত্যকে পড়া দিয়ে চলে যাওয়া মাত্র বলে উঠেছিল, সম্পর্কটা মাস্টার বানিয়েছে ভালো, গুরু শিষ্য। কিন্তু যতক্ষণ পড়া বুঝোয় ততক্ষণ তো গুরু বসে বসে শিষ্যকে চোখ দিয়ে গিলতে থাকে। সত্য তীব্র স্বরে বলে উঠেছিল, ঠাকুরপো! তার রাগ করলে আর কি হবে? যা হক কথা তাই বলছি। মাস্টারমশাইয়ের রীত চরিত্রের আমার আর আজকাল ভালো মনে হয় না। ছুতোয় না তাই হরঘড়ি এ বাসায় আসার বহর দেখে বুঝতে পারেন না? নিছক হিত করতে আসা নয়, কারণটা অন্য। আমি এই ভবিষ্যৎবাণী করছি, সময়ে সাবধান না হলে ওই মাস্টার হতে একদিন বিপদ আসবে। সত্য কঠিন গলায় প্রশ্ন করেছিল, কথাই যদি তুললে ঠাকুরপো, তো বলি, সে বিপদ যে তোমার দ্বারাই আসবে না তার নিশ্চয়তা কি? আমার দ্বারা? আমার দ্বারা মানে? নিতাই সিঁদুরে আমের মতো লালচে হয়ে ওঠে, কিন্তু সত্য কঠোর। মানে ঘরে গিয়ে বোঝোগে, জিজ্ঞেস করোগে আপনার মনকে, কে কাকে চোখ দিয়ে গিলছে সে খবর তোমার চোখে পড়ে কেমন করে, তাই তোমায় শুধোই আমি? পড়বে না? নবর মতন কানা মানুষ ছাড়া সবাইয়েরই চোখে পড়ে। নিজে চোখ না ফেললে পড়ে না, এই আমারও সাদা বাংলা। কিন্তু এমন মন্দ কথা যখন তোমার মনে উঠতে পারে ঠাকুরপো, তখন আমার মনে হয় আর একত্র থাকা ঠিক নয়।
ঠিক নয়? একত্র থাকা ঠিক নয়? না। নিতাই ফুঁসে উঠে বলেছিল, আমাকে সরালেই তোমার বিপদ সরবে? বিপদ? আমার আবার বিপদ কিসের? আগুনে যদি কেউ হাত দিতে আসে ঠাকুরপো, বিপদটা আগুনের হয় না হাতের হয়? রামায়ণ মহাভারতের কাহিনীও কি কখনো শোনোনি? সতী নারীর উপাখ্যান? তোমায় যে সরে যেতে বলছি সে তোমারই ভালোর জন্যে। নিতাই আর কোনো কথা খুঁজে না পেয়ে বলেছিল, চমৎকার, বিচারটা ভালো। সত্য বলেছিল, এখন তুমি নানা কারণেই অন্ধ ঠাকুরপো, তাই জ্ঞানগম্যি নেই, পরে বুঝবে। তবে এ সম্পর্কে অধিক কথায় আর কাজ নেই। কুকথা হচ্ছে ছার পোকার বংশ, একটা থেকে 100টা ছানা জন্মায়। ওকে মূলেই ধ্বংস করে দেওয়া বুদ্ধির কাজ। তারপর সেই ভবতোষ মাস্টারের কাছে মেস খুঁজে দেওয়ার প্রস্তাব। কিন্তু নিতাইয়ের অনুযোগ কি বাস্তবিকই অমূলক? নিছক অমূলক বলা ভুল বলা হবে। ভবতোষ মাস্টারের চোখের শ্রদ্ধা, সমীহ আর স্নেহভরা মুগ্ধ বিহ্বল দৃষ্টি যে আত্মহারা হয়ে সত্যবতীর আনত মুখের দিকে তাকিয়ে থাকে, এ কি সত্যবতীর অনুভবের মধ্যে ধরা পড়ে না? পড়ে। পাথরের দেবতাও ভক্তের নিবেদন বোঝে, তবু সত্যবতী গ্রাহ্য করে না। সত্যবতী বোঝে এ দৃষ্টির মধ্যে অনিষ্টের আশঙ্কা নেই। সত্যবতী জানে এ দৃষ্টি সত্যবতীর কেশাগ্রেরও ক্ষতি করতে পারবে না, যেমন পারবে না নিতাইয়ের ঈর্ষাকাতর জ্বালা ভরা দৃষ্টি। দুটোকেই সমান অগ্রাহ্য করেছিল সত্যবতী। কিন্তু নিতাইয়ের এই স্পষ্টাস্পষ্টি জ্বালা প্রকাশে বিবেচনার পথ নিল সে। কে জানে, কোনোদিন যদি নির্বোধ নবকুমারের কানে তুলে বসে নিতাই এই নীচ সন্দেহের কথাটা, যদি মাস্টার মশাইয়ের কানে ওঠে, ছি ছি, উনি স্নেহ করেন, উনি গুরু, উনি নিজেও জানেন না এর মধ্যে কোনো দোষ আছে, তাই ওর নিজেরও কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু নিতাইয়ের কথা স্বতন্ত্র। নিতাইয়ের মধ্যে যা আছে সেটা নির্ভেজাল শ্রদ্ধা নয়। সে আপনি আপনার ক্ষতি করতে পারে, তার জন্যে ব্যবস্থার দরকার। তাই নবকুমারের কাছে দৃঢ় স্বরে বলতে পারে সত্যবতী, আমার দ্বারা কোনো অবিবেচনার কাজ হবে না, কোনো ছোট কাজ হবে না, এই বিশ্বাস রেখো। নিতাই চলে যেতেই নবকুমার বলতে শুরু করলো, বাড়িটা যেন গিলে খেতে আসছে। চারখানা ঘরে দরকার কি? ওই শেকল বন্ধ ঘরটা যে ওর বুকে শেলের মতো বিঁধছে সেটা বুঝতে পারে সত্য। তাই একদিন নরম গলায় বলে, আর একটা বাসা দেখলে হয় না? কেন আরেকটা বাসার দরকার? নবকুমার খাপ্পা হয়ে ওঠে। দরকার আর কি, একটু হাওয়া বদল। তাছাড়া এ বাসার ভাড়াটাও তো কম নয়। এদিকে বাজার দিন দিন অগ্নিমূল্য হচ্ছে, ওদিকে ছেলেদের বই খাতা, স্কুলের মাইনে বাড়ছে। তা সে তো তোমার পক্ষে ভালোই। একটা মানুষ দুবেলা দুমুঠো ভাতের বদলে এক মুঠো করে টাকা ধরে দিচ্ছিল। সত্য বিনা বাক্যে উঠে গিয়েছিল, আর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, ঠিক আছে, আর নবকুমারকেও বলা নয়, ভবতোষ মাস্টারকেও অনুরোধ জানানো নয়, নিজেই হাল ধরবে সে। ঝিকে দিয়ে বাসা জোগাড় করবে। ঝি 5 বাড়ি ঘুরে অনেক সন্ধান রাখে। তার সত্যর হিসেব ভুল হয়নি। মুক্তারামবাবুর স্ট্রিটের এ বাসা ঝি পঞ্চুর মাই জোগাড় করে দিয়েছে। বাড়িওয়ালা মস্ত বড় লোক, বনেদি ঘর। আগে যখন আরও বোলাও ছিল তখন আমলা গোমস্তাদের জন্যই ছোট ছোট অনেক বাসা বানিয়ে দিয়েছিল। এখন কর্মচারীর সংখ্যা কম, তাই 2-5খানা বাসায় ভাড়া বসিয়েছে। তারই একখানার সন্ধান এনে দিল পঞ্চুর মা। নবকুমার বাসা দেখে সে সন্তোষ প্রকাশ না করে পারল না, কারণ ছোট হলেও বাসাটা ভালো, রাস্তার ধারে। ভবতোষ মাস্টার ক্ষুণ্ণ স্বরে বললেন, বাসা বদলের দরকার ছিল, আমায় জানাওনি তো নবকুমার? নবকুমার বাড়ির মধ্যের শিক্ষায় শিক্ষিত হয়ে বলল, আগে আপনার ওপর আর কত বোঝা চাপাবো, আমাদের জন্যে তো আপনার কাজের অন্ত নেই।
এটা যখন ঝির দ্বারা হয়ে গেল, আমার বাসা থেকে একটু দূর হয়ে গেল, এই আর কি। ভবতোষ নিঃশ্বাস ফেললেন। তবু বাসা বদল হলো, আর সত্য আর একটু স্বাবলম্বী হয়ে উঠল। ফি হাত মাস্টারমশাইয়ের মুখাপেক্ষিতার অভ্যেসটা কাটাতে শুরু করলো। তবে এ বাড়ির একটা অসুবিধে, বাড়িওয়ালা ধনী হলেও জাতে ছোট, কাজেই বামুন ভক্তিটা প্রবল। যখন তখন পাল পার্বণ হলেই বামুন বাড়ি সিধে পাঠায় তারা। বামুনের মেয়ের জন্যে পান সুপুরি, মিষ্টি, লাল পাড় শাড়ির উপঢৌকন পাঠায়। ফেরত দেওয়াও চলে না, কেবল নেওয়াও লজ্জার। নবকুমার অবশ্য লজ্জার বলে না, বলে, এতে তোমার এত কিন্তু কিসের? কথায় আছে লাখ টাকায় বামুন ভিখিরি। তাছাড়া ওরা হলো গে সোনার বেনে, বামুনকে দান করে পুণ্যি সঞ্চয় করছে। তা হোক, আমরা তো আর পরিবর্তে কিছু দিতে পারছি না, নিতে আমার মাথা কাটা যায়। সত্য ঝংকার দেয়, তোমার সবই উল্টো। বলি, পরিবর্তে তো তুমি আশীর্বাদ দিচ্ছ। আশীর্বাদ? হি হি করে হেসে ওঠে সত্য। আমার আশীর্বাদের অপেক্ষাতেই যে ছিল এতদিন, আর ওদের যে ওই রাজ্যিপাট আমার আশীর্বাদেই হয়েছে। যাই বলো, এ একটা বিপদ হয়েছে। লোকের যা প্রার্থনার তাতেই তোমার বিপদ, আর লোকের যাতে ভয় তোমার তাতেই আহ্লাদ। এই তো দেখলাম চিরটা কাল, কোন বিধাতা যে গড়েছিল তোমায় তাই ভাবি। এই ধরনের কথা প্রায়ই হয়। আবার মাঝে মাঝে পঞ্চুর মা বলে, বড় বাড়ির গিন্নি পেরায় আমাকে বলে, হ্যাঁলা, সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, কই 7 নম্বর বাসার গিন্নি তো কই আসে না একদিনও। আমি বলি, ও রানীমা, গিন্নি কোথায়? সে নেহাত ছেলে মানুষ বউটি। তা যাই বলো বাবু, তোমার 1-8 দিন যাওয়া কর্তব্য। সকল প্রজারাই যখন যায়। সত্য দপ করে জ্বলে উঠে বলে, তা আমি তো আর ওনাদের প্রজা নই পঞ্চুর মা, ভাড়া দিয়ে থাকি। তা সে একই কথা। খাজনা দিলে প্রজা, ভাড়া দিলে ভাড়াটে। গিন্নির যে একটু গোসা গোসা ভাব দেখলাম, তাই বলছি। মানে বড় মানুষ তো, রাত দিন তোয়াজ পাচ্ছে, তাতেই অহংকার ভাব। মনে করে 7 নম্বর কেন তোয়াজ করে গেল না, একদিন গেলেইও গোসাটা কাটে। আমার সময় কোথা? সত্য গম্ভীরভাবে বলে, ও মা, শোনো কথা, এই গলির এপার ওপার এটুকু একবার যেতে তোমার সময় হবে না? তাহলে বলি বৌদিদি, আঙ্কার তোমারও কম নয়। তাহলে বুঝেছিস? হেসে ফেলে সত্য। বুঝেছি, বুঝেই আছি। তবে কি না, তোমার হিতের জন্যই বলছি, জলে যখন বাস, কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো। দেখ পঞ্চুর মা, ওসব তোয়াজ করা টরা আমাকে দিয়ে হবে না। তা সে কুমিরের কামড় খেতে হয় তাও ভালো। আহা, তা কেন? কামড়ের কথা হচ্ছে না। তোমরা হলে গে জগতের সেরা উঁচু বামুন, তোমাদের মান্যের কাছে কি আর পয়সার মাননি? তবে কি না কালটা কলি, এই আর কি। কলিকালে পয়সাই মোক্ষ, নইলে ওই 11 নম্বর বাসার চক্করতি গিন্নি অমন করে দত্তগিন্নির পায়ে তেল দেয়। যাক পঞ্চুর মা, ওসব কথা তুলিস নে, আমার মেজাজ খারাপ হয়ে যায়। বড় মানুষের বাড়ি যাওয়া আমার পোষাবে না। এই হচ্ছে সাদা বাংলা, তাতে এখানের বাস ওঠাতে হয় তাও ভালো। পঞ্চুর মা মানুষটা ভালো, লাগানে ভাঙানে নয়। আর বোধ করি সত্যর এই তেজস্বিতাকে সে সমীহই করে, তাই গিয়ে বড় বাড়ির গিন্নির কানে তোলে না কথাটা। নইলে ও বাড়িতে তো তার নিত্য যাতায়াত। কারণ ঝি খেটে খেলেও পঞ্চুর মা মালির মেয়ে, তাই বঞ্ঝি ওই বড় বাড়িতে ফুলের যোগানদার। বঞ্ঝির সেখানে অশেষ প্রতিপত্তি। পঞ্চুর মা সেই সুবাদে দৈনিক জলপানিটা বরাদ্দ করে নিয়েছে ও বাড়িতে।
আর রাজ্যের ঝি আর মালিনী তাতিনী নিয়েই তো আসর গিন্নির। তাই সে ভাবে একটা দিন গেলে যদি বড় বাড়ির গিন্নির মনটা প্রসন্ন হয় গেলেই বা। কিন্তু সত্য উড়িয়ে দেয়, বলে বড় মানুষের বাড়ির চৌকাঠ ডিঙোতে আছে। তবু সত্যকে একদিন বড় বাড়ির চৌকাঠ ডিঙোতে হলো। ওদের রাঁধুনি বামনি আর গিন্নির খাস ঝি এসে কর্তার নাতির মুখে ভাতের নেমন্তন্ন করে গেল। নতুন কাঁসার রেকাবিতে 4 জোড়া সন্দেশ আর নতুন পেতলের ঘটিতে সেরটাক তেল দাওয়ায় নামিয়ে দিয়ে বলল, নাতির মুখে পেশাদ, নেমন্তন্ন করে গেলাম, বাড়ি শুদ্ধ সব যাওয়া চাই, বাড়িতে যেন উনুন না জ্বলে। সত্য মৃদু গম্ভীরভাবে বলে, কবে অন্নপ্রাশন? এই তোমার গে পরশু। সত্য আরো গম্ভীরভাবে বলে, তবে ছুটির দিন তো না, বাবুকে 10টায় আপিস যেতে হয়, উনুন না জ্বাললে চলবে কেন? অত সকাল সকাল তো আর যজ্ঞি বাড়িতে ভাত মিলবে না। তা জানি নে, পাড়ার কারুর ঘরে উনুনের ধোঁয়া উঠতে দেখলে গিন্নি আর রক্ষে রাখবে না, এই হচ্ছে সংবাদ। রাধুনি খড়খড়ে গলায় বলে ওঠে। তাহলে বাবুকে সেদিন পান্তা খেতে হবে। সত্য নিশ্চল দাঁড়িয়ে বলে, আর রাধুনি বামনি গালে হাত দিয়ে থ হয়ে যায়। তারপর খড়খড়িয়ে বলে ওঠে, ও মা, এ যে সর্বনেশে মেয়ে গো, রানীমা তো ঠিকই বলেছে, আর সকল বাড়িতে শুধু ঝি গেলেই বোধ হয় হতো। 7 নম্বরে বামুন্দি তুমি সঙ্গে যেও, ওনার বড় দেমাক। কি জানি যদি সুদ্দূরের মুখে নেমন্তন্ন না নেন। তা ভালো, চোখে না দেখেও মানুষ চিনতে পারেন। তোমাদের রানীমা তো খুব গুণী। রাধুনি বোধ করি কথাটার নিহিতার্থ হৃদয়ঙ্গম করতে না পেরেই বলে, গুণী সে কথা আর বলতে, একবার কেন 100 বার গেলেই জানতে পারবে। কি দয়া দাক্ষিণ্যে, আর রূপও তেমনি, যেন জগদ্ধাত্রী প্রীতিমা। গিন্নির খাস দাসী সঙ্গে, কাজেই জানা কথা যে এই স্তুতিগান একেবারে ব্যর্থ হবে না। সত্য বলে, তা দাঁড়াও, ঘটিটা রেকাবিটা নিয়ে যাও। শুনে ঝি বামুনি দুজনেই হেসে ওঠে। ও মা, বলো কি গো, নিয়ে যাব কি গো? ও তো সামাজিক বিলোনোর জন্যে, একেবারে ব্যাপারীদের কাছে বায়না দিয়ে 1 মাপের 1 গড়নের অমন 1000 খানেক আনানো হয়েছে। এসব বুঝি দেখনি কখনো? সত্য আর দ্বিরুক্তি না করে জিনিস দুটো ঘরে উঠিয়ে রাখে। ওই হাসির শব্দ যেন ছুরির মতো বিঁধতে থাকে। দেখবে না কেন, রামকালী চাটুর্যের মেয়ে সত্য অনেক কিছুই দেখেছে, বাসন বিলোনও দেখেছে বইকি, কিন্তু সেটা কখন কিভাবে বিলোনো হয় তা তার জানা ছিল না। ভাবল, কি জ্বালা, যদি বা 5 টাকায় অমন মনের মতো বাসাটি পাওয়া গেল, তার সঙ্গে জুটল এই পিঁপড়ের কামড়। এতদিন ওদের বাড়িতে না গিয়ে চলেছে, আর চলল না দেখা যাচ্ছে। সামাজিক নেমন্তন্ন বলে কথা, গাড়ি পালকির পথ নয়, তবু এসব কাজে পালকিতে চেপে যাওয়াই রেওয়াজ। পঞ্চুর মা বলে, আমি ওই বাসন কখানা মেজে ফেলে বাসা থেকে কাঁচা কাপড় পরে আসছি বৌদিদি, তুমি সাজগোজ করে নাও ততক্ষণ, আর খোকাদেরও পোশাক আশাক পরিয়ে। খোকারা তো এখন স্কুলে চললো। ও মা, সে কি কথা, নেমন্তন্ন খাবে না ওরা? স্কুল কামাই করে? পঞ্চুর মা অবাক হয়ে বলে, একদিন তোমার স্কুল কামাইটা অমন মারাত্মক হলো বৌদিদি, পাড়া শুদ্ধ ছেলে কেউ আজ স্কুলে যাবে নাকি? বলে 20 দিন থেকে দিন গুনছে সবাই, বড় মানুষের বাড়ির নেমন্তন্ন, কত ভালো মন্দ সামগ্রীর আয়োজন, 12 মেসে সংসারে তোমার গে সেসব চোখেও দেখতে পায় না কেউ। সত্য ঈষৎ কঠিন সুরে বলে, তা 12 মাস যখন দেখতে পায় না, একদিন পেয়েই বা কি রাজ্য লাভ হবে? তুই বাসা থেকে ঘুরে আয়, আমি একাই যাব। জানি নে বাবা, তোমার মতিগতি কেমন, বলি ছেলেরা না গেলে মাথা পিছু ছাদাটাও তো বেবাক লোকসান।
লাভ লোকসানের হিসেব তোর সঙ্গে বসে করতে পারছি না পঞ্চুর মা। কাজ সেরে বাসা থেকে ঘুরে আয়। পঞ্চুর মা তথাপি হাল ছাড়ে না, বলে, তা বৌদিদি, খোকারা স্কুল থেকে ফিরেও তো যেতে পারে। খ্যাট তো তোমার গিয়ে ওই দুপুর থেকে সাত সন্ধে অবধি চলবে। তুই থামবি? বলে ধমক দিয়ে সরে যায় সত্য। নবকুমার কোটের পকেটে পানের কৌটোটা ভরে নিতে নিতে বলে, ছেলেদের নিয়ে গেলেই পারতে। কেন? কেন আবার কি, নেমন্তন্ন। না, বড় লোকের বাড়ি না যাওয়াই ভালো। ছেলে বুদ্ধি, ছেলে মন, এত জাঁকজমক দেখে এসে শেষে নিজেদের তুচ্ছ মনে করতে শিখবে। তোমার যত সব উদ্ভট কথা মাথাতে আসেই যে কি করে। যাক, যাবে, একটা টাকা নিয়ে যেও, সামাজিক আশীর্বাদটা দিতে হবে তো। সত্যর জোড়া ভুরু নেচে ওঠে, কৌতুকের হাসিতে মুখ উজ্জ্বল দেখায়। একটা টাকা? ধুত, এতদিন ধরে এত সিধে শান্তি কাপড় চোপড় পেয়ে আসছি, যদি তার শোধ দেবার সুযোগ পাচ্ছি টাকা দিয়ে সারবো কেন? তবে কি দেবে, গিনের মালা? নবকুমারও রহস্য করে। গিনির মালা? না, বেআন্দাজে কিছু করতে যাব না, এইটে দেব। সত্য তোরঙ্গ খুলে একটা জিনিস বার করে, মুঠোয় চেপে রহস্য ভরে বলে, হাত গুনে বলো, কি এটা? হাত গুনতে জানি না, আপিসের বেলা হয়ে যাচ্ছে, দেখাবে তো দেখাও। সত্য মুঠো খুলে ধরে, আর ঝকমক করে ওঠে সোনার জুলুস। কড়িহার এক গাছা, ভরি পাচেকের কম নয়। নবকুমার হেসে ফেলে বলে, ইস, তার নয়, প্রাণ ধরে পারবে? নিশ্চয়, আমার প্রাণ অত হালকা নয়। পাগলামি করো না। পাগলামি নয়, সত্যিই দেব। ওই অত বড় সোনার হাড় ছড়া দিয়ে দেবে? বড় মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার স্বাদ? সত্য গম্ভীরভাবে বলে, পাল্লা নয়, মান সম্মান রক্ষে, বলে কিনা প্রজা। ওদের কাছে তোমার মান? ওরা হলো গে লাখপতি। তাতে আমার কি? এবার নবকুমার বোঝে রহস্য নয় সত্যি, ক্রুদ্ধ হয়ে ওঠে, বলে, সর্বনাশা বুদ্ধি না হলে এমন কাণ্ড কেউ করতে যায়? বলে, 1 টাকায় যেখানে মেটে সেখানে এত বড় একগাছা সোনার হার? এ শুধু বদ্ধ পাগলই করে। তাছাড়া উড়নচণ্ডে হয়ে সোনাদানা নষ্ট করবার অধিকারী বা দিয়েছে কে সত্যকে? এলোকেশি যদি টের পান, রক্ষে রাখবেন? সত্য গম্ভীরভাবে বলে, এ তো তোমার মায়ের জিনিস নয়। নয় মানে? তোমার বাবা যে কালে শালঙ্কারা কন্যাদান করেছে। এ আমার বিয়ের সময়ের জিনিস নয়, সেসব তোমার মা সঙ্গে দেনও নি। এবারে নিত্যানন্দপুরে যেতে ছোট খোকার নাম করে পিস ঠাকুমা দিয়েছেন। দিয়েছেন বলেই বিলোতে হবে? না না, ওসব বদখেয়াল ছাড়ো। তাহলে আমার যাওয়া হয় না। যাওয়া হয় না? চমৎকার। বলি, এত যদি টেক্কা দেওয়ার শখ, নিজের জন্যেও তাহলে হিরে মুক্ত জরি বেনারসি জোগাড় করো। তা কেন? বামুনের মেয়ের শাখা আর লালপাড় শাড়ি মস্ত আভরণ। তা শেষ পর্যন্ত সেই মস্ত আভরণেই সজ্জিত হয়ে ও বাড়িতে গিয়ে হাজির হলো সত্য পঞ্চুর মার সঙ্গে। একখানা নতুন কাঁসার রেকাবিতে সেই কড়িহার ছড়া আর একটু ধান দুব্য নিয়ে। নৌকোতার বহর দেখে পঞ্চুর মাও তাজ্জব হয়ে গেছিল, গালে হাত দিয়ে বলেছিল, হ্যাঁ গা বৌদিদি, বড় বড় কুটুম বাড়ি থেকেও তো 2-1 টাকাই দেয়, আর তোমার মতনই পাড়াপড়শি পেজারা 4 গন্ডা, কি জোর 8 গন্ডা পয়সা। 1 টাকা হলো তো খুব বেশি হলো, আর তুমি। হোক হোক, চল তুই।